নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অনুগত ডাক্তার, বিভিন্ন হসপিটালের মাথা এবং অবশ্যই তৃণমূলপন্থী থ্রেড কালচারের বেশ কিছু মানুষজনকে নিয়ে ধনধান্য স্টেডিয়ামে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী একটি সভা করলেন এবং যে সভাতে দাঁড়িয়ে লজিস্টিক ডেভেলপমেন্ট কী করা যায় কিংবা কতটা রিক্রুটমেন্ট করা যায়, কতজনকে আমরা রিক্রুটমেন্ট করবো আগামী 6 মাসে, সেই সব নিয়ে কোনো বক্তব্য না রেখে ঢাক পেটালেন, ঢোল পেটালেন, মঞ্চে বসে রইলেন রাজীব কুমার, মঞ্চে বসে রইলেন মনোজ ভার্মা, মঞ্চে বসে রইলেন মনোজ পান্ত, মঞ্চে বসে রইলেন নন্দিনী চক্রবর্তী, আর ডাক্তাররা বসে রইলেন সামনের সারি, পরের সারি, তারপরের সারির নিচে। সেই সভা লাইভ টেলিকাস্ট হলো, সেই সভা আমরা দেখলাম এবং পড়তে লক্ষ্য করছিলাম যে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের কোনো কথা শুনলেন না, নিজে একতরফা ডায়লগ দিয়ে গেলেন। তারপর অনিকেত মাহাতো জুনিয়র ডক্টরস ফোরামের যিনি মুখ, তিনি একটা সাংঘাতিক কথা বলেছেন। আজকের এই প্রতিবেদন শুরু করব সেটা দিয়ে। আমরা কেউ জানি বলুন তো যে আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে এমার্জেন্সি এখনও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে? আমরা কেউ জানি যে ট্রমা কেয়ার এটা ইউনিটটা এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজে কী অবস্থায় পড়ে রয়েছে, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী তো কথা বলা উচিত ছিল। বললেন কি? বলেননি। কি বললেন অনিকেত মাহাতো আজকে শুরুর এই পর্বে? একদম শুনিয়ে নেবো, তারপর আসছে। পরিকাঠামো যদি আপনি বলেন, তাহলে আপনি আরজি কর মেডিকেল কলেজের এমার্জেন্সি 6 মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে, আপনি বলেন এটা পরিকাঠামোর উন্নয়ন? আপনি যান ট্রমা এমার্জেন্সিতে, সেখানে অক্সিজেন পোর্টের কটা ব্যবস্থা আছে আপনি দেখুন। আপনি একটা এমার্জেন্সি পেশেন্ট যদি খুব খারাপ অবস্থায় এমার্জেন্সিতে আসে, এমার্জেন্সির ভিতরে স্টেবল করার মতন কন্ডিশন কি মেডিকেল কলেজের অভ্যন্তরে আছে? তাহলে এই জায়গাটার আমূল পরিবর্তন আমরা চাইছি, রোগী পরিষেবা সংক্রান্ত আমূল পরিবর্তন আমরা চাইছি। আমরা তো বলে যেখানে যে কাজটা করা দরকার সেই কাজটা রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন না। যেখানে ঢোল পেটানো দরকার, যেখানে ঢাক পেটানো দরকার, দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া দরকার, যেখানে জাল মেডিসিন 1,86,00,000 টাকার জাল মেডিসিন আইডেন্টিফাইড হলো, মাত্র 17 লক্ষ টাকার জাল মেডিসিন ধরা পড়লো, আর 1,69,00,000 টাকার জাল মেডিসিন, প্রেশারের মেডিসিন, সেটা কোথায় ছড়িয়ে গেছে এখন আমরা কেউ তার ঠিকানা জানি না। সেটা নিয়ে তো কথা বলতে পারতেন, সেটা নিয়ে কথা বললেন না। জাল স্যালাইন নিয়ে তিনি কোনোই কথা বললেন না, সন্দীপ ঘোষকে নিয়ে কোনো কথা বললেন না, থ্রেড কালচার নিয়ে কোনো কথা বললেন না, অভয়ের হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ট্যাম্পার, এভিডেন্স অল্টার নিয়ে কোনো কথা বললেন না। শুধুমাত্র নিজের ঢোল পেটালেন এবং 10,000 15,000 টাকা করে মাইনে বাড়ানো, সেই মাইনে বাড়ানোতেও আবার গলদ। অন্য রাজ্যে যে স্কেলে মাইনে দেওয়া হয় তার থেকে সব থেকে লোয়েস্ট স্কেলে যেসব মাইনে যেসব রাজ্যে দেওয়া হয় তার সঙ্গে এই পশ্চিমবঙ্গের তুলনা, এবং সেটাকে প্রচার করে বললেন আমি 10,000 বাড়াচ্ছি, আমি 15,000 বাড়াচ্ছি। মূল জায়গাটাতে ঢুকলেন না। এটা তো গেলে একটা দিক। আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আজকে এই প্রতিবেদন পেশ করছি যেখানে দাঁড়িয়ে বলছি যে হাওড়া থানার নির্দিষ্ট একটি থানার ওসির কেন জেল হবে না। আমি আবার রিপিট করছি এই ভাষাটা, হাওড়ার নির্দিষ্ট একটা থানার ওসির কেন জেল হবে না, হাওড়ার এসপির কেন জেল হবে না। যে ঘটনা ঘটেছে সেটা ডিমান্ড করে। আমি একটা নির্দিষ্ট খবর নিয়ে আজকে বাংলার বার্তার এই প্রতিবেদন এলাম, যেটা নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া সেভাবে সোচ্চার হলো না। কি ঘটনাটা হচ্ছে অশোকনগর, উত্তর 24 পরগনা। সেখানকার এক বাসিন্দা তমগ্ন দাস, তাকে কোনো একজন মহিলা তিনি এমন কিছু কটূক্তি করেছিলেন এবং সেই কটূক্তির পর সেই তমগ্ন দাস তিনি সরাসরি অশোকনগর থানায় গিয়ে কমপ্লেন করেছিলেন এবং সেখান থেকে বাঁচার জন্য ওই ভদ্রমহিলা প্রতিমা সাহা সেখানে গিয়ে নিজের এসসি সার্টিফিকেটটা প্রডিউস করেছিলেন, শিডিউল কাস্ট সার্টিফিকেট। তিনি এসসি, সুতরাং তাকে 7 খুন মাপ এ ধরনের একটা প্রোটেকশন চাওয়ার চেষ্টা করেছেন। তমগ্ন দাসের কোনো একটা জায়গায় সন্দেহ হয়েছিল। তারপর তিনি সেই এসসি সার্টিফিকেট যেখান থেকে পেয়েছেন এই ভদ্রমহিলা, সেটা হচ্ছে হাওড়ার কোনো একটা নির্দিষ্ট এসডিওর অফিস থেকে, এবং তারপর সেটাতে আরটিআই করেন। তিনি লিখিতভাবে হাওড়ার এসডিওকে কমপ্লেন করেন যে জনৈকা প্রতিমা সাহা তিনি এসসি সার্টিফিকেট ব্যবহার করছেন, এটা কি অরিজিনাল একটু দেখুন তো, আর আরটিআই করে জানতে চান। তখন সেখানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোয় যে শেষ পর্যন্ত আরটিআই করে তমগ্ন দাস জানতে পারেন যে এরা কেউ এসসি সার্টিফিকেট পাননি, অর্থাৎ এই প্রতিমা সাহার অরিজিনাল এসসি সার্টিফিকেট নয়। তিনি হাওড়ার কোনো একটি নির্দিষ্ট ঠিকানা একটি ভোটার কার্ড বার করেছেন এবং তার ভিত্তিতে একটি জাল এসসি সার্টিফিকেট বার করেছেন। এবার স্বাভাবিকভাবে তিনি সরাসরি লিখিতভাবে তমগ্ন দাস কমপ্লেন করেন হাওড়ার এসডিওর কাছে যে দেখুন জাল শংসাপত্র দিয়ে ইনি এই কারবার করছিলেন, আমি আপনাকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। তার আগে আরটিআই তথ্যের অধিকার বলে আরও তথ্য জেনেছেন এবং জেনে দেখেছেন যে আরও একাধিক ব্যক্তি এই জাতীয় সার্টিফিকেট ওই একটা নির্দিষ্ট ঠিকানার ভোটার কার্ড করে ব্যবহার করেছেন। এখন দেখুন সারা পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটছে, তো নতুন করে কিছু নয়, কিন্তু হাওড়া যেখানে নবান্ন অধিষ্ঠিত, সেই নবান্নের কাছাকাছি নির্দিষ্ট একটি থানা এবং সেখানকার একটি এসডিও অফিস, সেই এসডিও অফিসে তিনি লিখিতভাবে কমপ্লেন করেছিলেন এই তমগ্ন দাস। হাওড়ার এসডিও তার ভিত্তিতে সমস্ত ব্যাপারের গভীরতাটা বুঝে সঙ্গে সঙ্গে লিখিতভাবে থানা এই পুরো বিষয়টা নিয়ে একটা এফআইআর করেন। প্রতিমা সাহা দাসের বিরুদ্ধে একটা এফআইআর করেন হাওড়া থানায়। 2023-এর জানুয়ারি মাস থেকে এই ঘটনাটা ঘটছে, 2025-এর ফেব্রুয়ারি মাস।
চলে গেছে মধ্যখানে ২৬ মাস, এবং তারপর হাওড়ার এসডিও লিখিতভাবে হাওড়ার একটি থানাতে এটাকে এফআইআর করেন। এই এফআইআরের পর ১.৫ বছর চলে যায় সময়, হাওড়া থানা নড়ে বসেনি, চড়ে বসেনি, কোনো কিছু অ্যাক্টিভ হয় কেন, কিসের জন্য? যে হাওড়া থানার ওসির কাছে এই কমপ্লেনটা করা হয়েছিল লিখিতভাবে, কে করেছেন? সাধারণ নামজনতা নয়, হাওড়ার এসডিও করেছিল। ভাবুন, নবান্নের খুব কাছাকাছি একটি হাওড়া থানা, এসডিও অফিস নবান্নের খুব কাছাকাছি, সেই এসডিও কমপ্লেন করছেন অমুক জায়গা থেকে, এসডিও অফিসের অমুক অফিস থেকে এই ধরনের জাল সার্টিফিকেট বেরোচ্ছে, ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হবে। ১.৫ মাস, ১.৫ বছর, ১৮ মাস ওই হাওড়া থানা গ্যাঁট হয়ে বসছিল, কিচ্ছু করেনি। শেষ পর্যন্ত এই তমগ্ন দাস, একটু নাছরবান্ধা টাইপের মানুষ, শেষ পর্যন্ত তিনি সরাসরি শিডিউল কাস্ট কমিশন দিল্লিতে চিঠি লেখেন, সমস্ত ঘটনাটা জানান, তথ্যের অধিকার বলে যা যা কাগজপত্র পেয়েছেন জানান, এসডিওকে কমপ্লেন করেছেন জানান, এসডিও যে লিখিতভাবে হাওড়া থানাকে এফআইআর করেছেন সেইটা জানান। সমস্ত কিছু জানানোর পর শেষ পর্যন্ত শিডিউল কাস্ট কমিশন দিল্লি থেকে নির্দেশ দেন, হাওড়াকে নির্দেশ দেন, অর্থাৎ হাওড়া নির্দিষ্ট হাওড়া থানার হাওড়া পুলিশ কমিশনারেটের একজন এসপির নেতৃত্বে 4 সদস্যের সিট গঠন করতে বাধ্য করেন, এবং তখন সেখানে হাওড়ার একজন এসপি পদমর্যাদার অফিসার এবং আরও একজন মহিলা অফিসার অন্যান্যদের নিয়ে 4 সদস্যের সিট তৈরি হয়, এবং শেষ পর্যন্ত তাঁরা খুব দ্রুত ব্যবস্থা নিয়ে শেষ পর্যন্ত জনৈকা প্রতিমা সাহা, জনৈকা সায়নী সাহা এবং আরও 2 জনকে গ্রেফতার করেন। ইতিমধ্যে 4 জন গ্রেফতার হয়েছেন, এবং এরপরে তদন্ত চলছে, পুলিশ থেকে বলা হচ্ছে যে আরও তদন্ত চলছে, আরও হয়তো অনেকে গ্রেফতার হবেন। এরকম এখনও পর্যন্ত 7টাও ওবিসি বা এসসি জাল সার্টিফিকেট পেয়েছে। আমি একদম নির্দিষ্ট তথ্যটা আপনাদের কাছে দিই, সেটা হচ্ছে যে ভুয়ো শংসাপত্র যেগুলো হয়েছে, ভুয়ো জাতিগত শংসাপত্র, এবং এই ভুয়ো জাতিগত শংসাপত্র 7টা এরকম ইতিমধ্যে আইডেন্টিফাইড, 4 জন অ্যারেস্টেড, তদন্ত চলছে, আরও অ্যারেস্টেড হতে পারে। আমার মূল প্রশ্ন আজকের এই প্রতিবেদনে নিয়ে আসছে এই কারণে যে রাজ্য সরকারটা কীভাবে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এগুলো তার টুকরো উদাহরণ। যে দেখুন, হাওড়া, যেখানে হাওড়ায় নবান্ন রয়েছে, তার কাছাকাছি এসডিও অফিস, তার কাছাকাছি হাওড়া থানা, সেই থানা এসডিওর লিখিত কমপ্লেনের পরও এফআইআর করে দ্রুত গ্রেফতারির দিকে গেল না, 1.5 বছর চুপচাপ বসে রইল। তার মানে দে মাস্ট হ্যাভ সাম ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট। কি সেই ইন্টারেস্ট? আমি এই প্রসঙ্গে একটু বলি। আমি যেখানে থাকি পানিহাটি, ব্যারাকপুর এসডিও অফিস, আমরা কিছুদিন আগে দেখছিলাম যে ওই সিআরপিএফ, তারপরে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেই সব জায়গায় যে জালিয়াতি করে সার্টিফিকেট দিয়ে চাকরি হয়েছে, 250 সার্টিফিকেট ইস্যুড হয়েছে ব্যারাকপুরে এসডিও অফিস থেকে। এখন ব্যারাকপুর এসডিও অফিসে ওবিসি সংক্রান্ত সমস্ত জাতিগত শংসাপত্র সেগুলো স্ক্রুটিনি হচ্ছে। এখনও পর্যন্ত আইডেন্টিফাইড 250 জাল সার্টিফিকেট বেরিয়েছে। একটা সার্টিফিকেটের জন্য 4 লক্ষ টাকা সেখানে নেওয়া হয়েছে, ইতিমধ্যে আইডেন্টিফাইড। আমার প্রশ্নটা এখানে যে আমি বলছি একজন ব্রোকার, এক্ষেত্রে ব্যারাকপুরের একজন ব্রোকার 250 সার্টিফিকেট বার করেছে, ইতিমধ্যে আইডেন্টিফাইড, এবং তদন্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বলেন না যে ওবিসি নিয়ে এই মামলা করে দিয়েছি, আমি চাকরিতে রিক্রুটমেন্ট করতে পারছি না। সেই জাতিগত শংসাপত্রতে যখন এত জল এবং জালিয়াতি থাকে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কী নির্দেশ থাকে? কী নির্দেশ থাকে বলুন তো? ওই হাওড়া থানার যিনি ওসি চুপচাপ বসেছিলেন, 1.5 বছর ধরে যিনি তদন্ত করেনি, তার জেল হবে? আমি যখন এই খবরটা আপনাদের কাছে পেশ করছি, এই খবরটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যায়নি, বিশ্বাস করতে হবে। জল পড়লে পাতা নড়লে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে খবর দিতে হয়, সেটাই বিধান, নবান্নের বিধান। যে কোনো একটা ছোট ঘটনা হলেও রাজ্যের মুখ্যমন্ত্রী নজরে আনতে হবে। এবার তিনি ইগনোর করুন, কি কিছু করবো না, কিছু নির্দেশ, সেটা তার ব্যাপার। নিশ্চিতভাবে তার কাছে খবরটা গেছে, তাহলে ওই হাওড়া থানার ওসিকে কেন গ্রেফতার করা হচ্ছে না? ইমিডিয়েটলি তো তাকে আগে গ্রেফতার করা উচিত। এবং ওই থানার ওই ওসির মাথায় যিনি এসডিপিও থাকুন, এসপি থাকুন, তারাও তো ইকুয়ালি রেসপন্সিবল, তাদেরও তো জেলে ঢোকানো উচিত। জাতিগত শংসাপত্র জালিয়াতি 1.5 বছর ধরে এসডিওর কমপ্লেনের পর কেন তারা চুপটি করে বসছিলেন, ঘাপটি মেরে বসছিলেন? তার মানে কত লক্ষ টাকার আমদানি রপ্তানি না হলে তারা কেউ চুপচাপ বসে থাকতে পারে বলুন তো? জাতিগত শংসাপত্র নিয়ে এত বড় জালিয়াতি। আমি জানি না এটা ওবিসি না এসসি, আমি এক্স্যাক্টলি জানি না, জাতিগত শংসাপত্র বলা হচ্ছে রিপোর্টে। তো সেই জাতিগত শংসাপত্র যখন জালিয়াতি হয়, এবং সেই জালিয়াতির জন্য কিভাবে ধরা পড়ে একটু ভালো করে খেয়াল করুন। এমনি তো ধরা পড়তো না, এরকম কত হাজার হাজার লক্ষ লক্ষ আছে আমরা কেউ জানি না। ভাগ্যিস তমগ্ন দাস তিনি সরাসরি লিখিতভাবে কমপ্লেন করেছিলেন যে উনি আমার বিরুদ্ধে এই জাতীয় কথাবার্তা বলছেন, এবং সেখান থেকে বাঁচতে জনৈকা প্রতিমা সাহা তখন ওই থানায় গিয়ে বোধহয় ওই জাতিগত শংসাপত্রটা দেখান সেখান থেকে বাঁচার জন্য। তখন সেইটার ভিত্তিতে তমগ্ন দাস ঢুকে তখন তিনি লিখিতভাবে কমপ্লেনটা করেন, এবং তারপর হাওড়া
এসডিওর অফিসে তিনি আরটিআই করেন, সেই আরটিআই যে ফিডব্যাক রিপোর্টটা পান সেইখানেই তার সন্দেহ মনে হয় যে আরে একই ঠিকানায় তো এতগুলো ভোটার কার্ড রয়েছে, সুতরাং এই একই ঠিকানায় এতগুলো ভোটার কার্ড এইখানেই তো জলটা মেশানো রয়েছে। তখন তিনি এসডিওকে লিখিতভাবে জানান যে দেখুন হিয়ার ইজ দ্য কমপ্লেন, এইভাবে জালিয়াতিটা হয়েছে, আপনি ইউ টেক অ্যাকশন। এসডিও যা হয় গা থেকে ঝেড়ে ফেলেন, আমি পুলিশকে জানিয়ে দিয়েছি। এবার পুলিশ কি করছিল, পুলিশ কেন চুপ করে বসছিল? আমি বলছি 1.5 বছর ধরে পুলিশের অফিসার কেন বসছিল বলুন, এই প্রশ্নটা জবাব দিন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই রাজ্য প্রশাসনটা সাজিয়েছে। পুলিশ কেন চুপ করে বসছিল এটা খুঁজতে গেলে হয়তো দেখা যাবে পুলিশ বুঝেছে যে এর মধ্যে অনেক উঁচুতলা পর্যন্ত ওই আমদানি রমতানির টাকা পয়সা পৌঁছেছে, এখানে বাবা ডিস্টার্ব করে লাভ নেই, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটো বেরিয়ে যাবে, কি দরকার? হয়তো পুলিশ নিজেই ইনভলভড, সেটাই তো ধরে নেওয়া যেতে পারে। 1.5 বছর ধরে 18 মাস ধরে একটা পুলিশের অফিস বসছিল। আর শিডিউল কাস্ট কমিশন যে মুহূর্তে নির্দেশ দিয়েছে 4 সদস্যের কমিশন, 4 সদস্যের সিট গঠন করা, এবং শিডিউল কাস্ট কমিশনের এই নির্দেশ যদি অমান্য করতো হাওড়া পুলিশ, তাহলে পুলিশ অফিসারদের কপালে দুঃখ ছিল। কিন্তু প্রশ্নটা যে পুলিশ অফিসারদের কপালে দুঃখ তো রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের জন্য, প্রশাসনের কাছ থেকে দুঃখটা আসা উচিত ছিল। সে দুঃখটা আসছে শিডিউল কাস্ট কমিশনের কাছ থেকে। কেন, ভাই? এখানেই লুকিয়ে রয়েছে অঙ্কটা। আদালত থেকে নির্দেশ আসবে তবে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে, শিডিউল কাস্ট কমিশন থেকে নির্দেশ আসবে তবে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার মানে কি পুলিশও এই ভাগবাটোয়ারার মধ্যে ইনভলভ ছিল? আপনি বলুন তো কত মানুষের ক্ষতি করছে এইভাবে জাল সার্টিফিকেটগুলো। সমাজের কত স্তরে সরকারি চাকরি, বেসরকারি চাকরি বা কলেজে রিক্রুটমেন্ট, ভর্তি বিভিন্ন স্কেলে ঢুকে গেছে ব্যাপারটা, আমরা কেউ জানি না। ইজ দেয়ার এনি অ্যাডমিনিস্ট্রেশন? কোনো অ্যাডমিনিস্ট্রেশন এই রাজ্যে আছে? আমি প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে। আমি ঘটনাটা, রিপোর্টটা দেখে আমার খালি বারবার মনে হলো যে দেখুন জালিয়াতটা ঘুরে বেড়াচ্ছে জালিয়াতি করার জন্য। আপনারা দেখেছেন এর আগে পাসপোর্ট থেকে শুরু করে কি কারবার হয়েছে। নাকের ডগায়, কলকাতার নাকের ডগায়, লালবাজারের নাকের ডগায় হয়েছে। গোয়েন্দা কর্তারা কি করছিলেন? মাইনে নিচ্ছিলেন। গোয়েন্দা কর্তারা কি করছিলেন? অমুক বিরোধী দলের নেতা অমুক জায়গায় যাচ্ছেন, সেই রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছচ্ছিল। অমুক শর্মা বন্দ্যোপাধ্যায় কাকে দিনে কবার ফোন করেন সেটা তার রিপোর্ট স্ক্রিপ্ট বার করে করে নেতা নেত্রীদের কাছে পাঠাচ্ছে। অথচ সেই গোয়েন্দা দপ্তর ভবানী ভবন জাল পাসপোর্ট সম্বন্ধে কোনো খবর রাখত না। এখানে আবার হাওড়া পুলিশ তাদের জানানোর পর তারা 18 মাস বসছিল। আমার প্রশ্নটা এখানে। এবং তারপরে যখন শিডিউল কাস্ট কমিশনের নির্দেশে শেষ পর্যন্ত গ্রেফতার হয়, এই 18 মাস সাইলেন্টলি পুলিশ বসে থাকার ব্যাপারে সংশ্লিষ্ট পুলিশ অফিসার এবং তার মাথায় যদি এসডিপিও থাকে, তার মাথায় যদি এসপি থাকে, সবার তো গরদের ভেতরে থাকা উচিত। যে অপরাধ করেছে আর যে অপরাধকে প্রোটেকশন দিয়েছে, 18 মাস আপনাদের বসে থাকা মানে তো প্রোটেকশন দেওয়া। এই 18 মাস সেই সার্টিফিকেট ব্যবহার করে কি হয়েছে কি হয়নি আমরা কেউ জানি না। সবে তো 7টা ধরা পড়েছে। আপনি চিন্তা করুন, অশোকনগর থেকে হাওড়ার কোনো একটা নির্দিষ্ট ঠিকানায় কত লক্ষ টাকা, কত কোটি টাকা হাতে বদল হয়েছে আমরা কেউ জানি না। আমি স্যালুট জানাই, ভালোকে চিনি না, তমগ্ন দাস, নাছরবান্দা টাইপের মেন্টালিটি ভল্লোক রিপোর্টে অন্তত বেরিয়েছে, আরটিআই করেছেন, এসডিওকে কমপ্লেন করেছেন, এসডিওর অফিস থেকে কোনো কাজ হয়নি দেখে সরাসরি শিডিউল কাস্ট কমিশন পর্যন্ত গেছেন, সেখান থেকে কড়া অবস্থান নিয়েছেন। তখন বাপ বলে হাওড়া পুলিশ ছুটেছে এবং শেষ পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে, তদন্ত চলছে। 7 জনকে গ্রেফতার করেছে, তদন্ত 7 জনের জাল সার্টিফিকেট পাওয়া গেছে। আমি জানি না আরও কত 70 না 700 কত সার্টিফিকেট পাওয়া যাবে আমরা কেউ জানি না। কিন্তু ওয়াই ইজ দিস? কেন? জাল পাসপোর্টের কথা এতদিন ধরে শুনেছিলাম, এবার জাল সার্টিফিকেটের কথা শুনছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেছেন না যে ওবিসি নিয়ে এরকমভাবে মামলা করেছে, স্টে করেনি, মিথ্যে কথা। কলকাতা হাইকোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি। কলকাতা হাইকোর্ট আবার বলে রাখি 2010 সালের পর যেভাবে কমিউনিটি ভাগাভাগি হয়েছিল সেটা বেআইনি ঘোষণা করেছিল, এবং সেই বেআইনি ঘোষণার পর তার ভিত্তিতে নতুন করে কোনো ওই সার্টিফিকেটগুলো রিক্রুটমেন্টের কাজে লাগবে না সেইটুকু জানিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মিস ইন্টারপ্রেট করে মানুষকে খাওয়াচ্ছেন ওটা স্টে আছে সেই জন্য রিক্রুটমেন্ট হচ্ছে না। বাজে কথা। 2010 সাল পর্যন্ত যাদের ওবিসি সার্টিফিকেট আছে তার ভিত্তিতে তারা রিক্রুটমেন্ট পেতে পারে, আর তার নয় জেনারেল ক্যাটাগরিতে সবাই রিক্রুটমেন্ট পেতে পারে। ওটাকে আসলে খাড়া করে, সামনে খাড়া করে সরকারের টাকা বাঁচানো, খেলামেলা উৎসবে টাকা খরচা করা, নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে খবরের কাগজের মুখগুলোকে বন্ধ করা, এই অসভ্যতা, এই ব্যভিচার কতদিন একটা সরকার চালাবে? আমি আজকে এই বিশেষ প্রতিবেদনটা এই নিয়ে করলাম এই কারণে। আমি দূর থেকে তমগ্ন দাসকে স্যালুট জানাই, অন্তত লড়াইটা করেছেন, করে 7 জনকে ধরেছেন। জানতেও পারতাম না কেউ, হয়তো এই যে যারা ধরা পড়েছেন, আমি বলছি যে প্রতিমা সাহা, সায়নী সাহা, 2 মহিলা ছাড়াও আছেন চক্রের সঙ্গে জড়িত আরও 2 জন। এরা কত জায়গায় এইসব চাকরির জন্য এইসব ব্যবহার করে নিয়েছেন, চাকরি করছেন কিনা আমরা কেউ জানি না। জানলাম কখন? যখন শেষ পর্যন্ত তমগ্ন দাস একটা অসামান্য লড়াই লড়ে শেষ পর্যন্ত পুরো বিষয়টাকে একটা অ্যাকশনের দিকে নিয়ে গেলেন, এবং সেটা দ্যাট টু থ্রু শিডিউল কাস্ট কমিশন। আদালত প্রোঅ্যাক্টিভ হবে, শিডিউল কাস্ট কমিশন প্রোঅ্যাক্টিভ হবে, আর এখানে নবান্ন থেকে বসে থেকে নবান্নের 14 তলায় বসা মহিলা অপরাধীদের প্রোটেকশন দেবেন। এতদিনে তো ওই হাওড়ার সংশ্লিষ্ট ওসিকে বরখাস্ত করা উচিত ছিল, এসডিপিওকে তো শোকজ করা উচিত ছিল, এসপিকে শোকজ করা উচিত ছিল।
7 দিনের নোটিশে তাদের শোকজ করলে তবে না তারা ভয় পেতেন যে না এই জালিয়াতি হতে দেওয়া যাবে না। 1.5 মাস ধরে কি করে হাওড়া থানা বসেছিল চুপচাপ? প্রশ্নটা থাকবে, প্রশ্নটা আসবে, ভবিষ্যতেও আসবে। আমি আবারও বলছি, স্যালুট জানাবো তমগ্ন দাসকে। এরকম কত হাজার হাজার তমগ্ন দাস বেরিয়ে এলে তবেই বোধহয় সমাজ শুদ্ধিকরণ হবে। না হলে কিন্তু ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ওই মহিলার হাতে পড়ে বাংলা কিন্তু শেষের পথে গেছে, আরও যাবে।